মানিকগঞ্জের সাটুরিয়ার একজন তরুণ উদ্যোক্তার নাম আব্দুর রশিদ। বাড়ির উঠোনে একটু একটু করে গড়ে তুলেছেন টার্কি মুরগির এক বিশাল খামার। ২০১৭ সালে মাত্র ৪টি টার্কি জাতের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন তিনি। বর্তমানে তার খামারে বিভিন্ন পর্যায়ে রয়েছে ৬০০টি মুরগি, ধারণ ক্ষমতা প্রায় ২,০০০। ডিম থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফোটানো হচ্ছে বাচ্চা। বাচ্চা থেকে ১০ থেকে ১২ কেজি ওজনের পরিপূর্ণ মুরগি। সবকিছুই হচ্ছে তার খামারে। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে দেশের বড় বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান তার ক্রেতা। প্রতিদিনই নতুন নতুন স্বপ্ন বুনছেন তিনি। পাশাপাশি গড়ে তুলেছেন মৎস্য ও গবাদি পশুর খামারও। আজ সবিস্তারে শুনব তার গল্প। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাটুরিয়ার তো বটেই, দেশের অন্যতম বৃহত্তম একটি টার্কি মুরগির ফার্ম। উনি হচ্ছেন আমাদের রশিদ ভাই, সাটুরিয়ার পলশুলো গ্রামের মানুষ। উনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এই এই টার্কি মুরগি ফার্মটা করেছেন। আচ্ছা, কত সালে আপনি টার্কি মুরগি ফার্ম শুরু করলেন? ২০১৭ সালে টার্কি মুরগি ফার্ম শুরু করি। তো ফার্স্ট অবস্থায় ৪টা মুরগি দিয়ে আর কি শুরু করি। ৪টা মুরগি কোথেকে আনলেন? ২০১৭ সালে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন হাট জায়গায়, পরে দেখি যে টুঙ্গি হাটে এগুলো পাওয়া যায়। পরে টুঙ্গি হাটে যাই, টুঙ্গি হাট থেকে ৪টা বাচ্চা সংগ্রহ করি। ৪টা টুঙ্গি হাটে থেকে? হ্যাঁ। আপনি তো শুরু করার আগে টার্কি মুরগি সম্পর্কে কিছু জানতেন না? ওইরকম কিছু জানতাম না, তবে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করে যতটুকু জানতাম, ওই সামান্য কিছু জানতে পারছি যে এটা একটা মানে হ্যাঁ, আর নতুন একটা প্রাণী দেখতে অনেক সুন্দর, এই জন্য আরো আকর্ষণ হয়ে এটা আনা। তো ৪টা মুরগি আর মোরগ ছিল ৪টার মধ্যে? ৪টার মধ্যে ২টা মোরগ ছিল, 2টা মুরগি ছিল। 2টা মোরগ বলতে তো একটু বড় সাইজের, যেগুলো এগুলো মোরগ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো মুরগি একেবারে ছোট হয়। মুরগি প্রাপ্তবয়স্ক মুরগি একটা ৪ থেকে ৫ কেজি হয়, আর প্রাপ্তবয়স্ক একটা মোরগ আপনার ১০ থেকে ১২ কেজি হয়। আপনার ওরা যে তো জোড়া দিল, এটার জন্য কি কোনো বাড়তি টাকা দিতে হয়েছে নাকি আপনি ওজন হিসেবে? আমি তো বাচ্চা কিনছি, বাচ্চায় যতটুকু শনাক্ত করতে পারছি, 4টা বাচ্চা আমি তখনই ৩,০০০ টাকা ৩২০০ টাকা দিয়ে আনি আর কি। 4টা বাচ্চা ৩২০০। ওজন কেমন ছিল 4টা মিলে? মোটামুটি 4টা মিলে ওজন ৩ কেজির মতো হয়তো। ১২ কেজির মতো? না, 4টা 3 কেজির মতো হয়তো। একদম বাচ্চা কিনছেন? ৭৫০ গ্রাম। তো তখন আসলে কিভাবে আপনি এটা বড় করলেন? আপনি তো জানেন না তেমন কিছু। তখন জানতাম না, মানে ইউটিউব করে বা ইউটিউবে দেখে জানতে পারছি এগুলা ভাত, ঘাস, তারপরে বেশি সব ধরনের খাবার। হ্যাঁ, সবই ওই জায়গা থেকে জানতে পারলাম যে এগুলো সব। আর আমার পোলট্রি সেক্টরে আমি ২০০৮ সালে ছিলাম, তখন থেকে ২০১২ পর্যন্ত আমি পোলট্রি পালছি। সেই পোলট্রি মুরগির অভিজ্ঞতাটা ছিল আপনার? তো আপনার এই পোলট্রি মুরগির যে অভিজ্ঞতাটা ছিল পালার, তো সেই অভিজ্ঞতাটা কোনোভাবে কাজে দিছে? হ্যাঁ, কাজে দিছে অনেকটাই। যেমন পোলট্রির ক্ষেত্রে যেরকম বায়োসিকিউরিটি মেনটেন করতাম, এইটার বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। যেমন টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই। এটার রোগের মধ্যে কি কি রোগ হয়? রোগ তেমন কিছু না, ঠিকমতো ভ্যাকসিন দিলে একটু অর্ধেক ঠান্ডা লাগে। আর হচ্ছে একটা রোগ আছে, সেটা হলো ফাউল পক্স। ওই পক্স রোগও দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। আর মাঝে মধ্যে কিছু ওষুধ অ্যাডভান্স ভ্যাকসিন দেন নাকি না পরে দিতে হয়? না, ভ্যাকসিন তো অ্যাডভান্সই দিতে হবে। প্রতি আপনার ৩ মাস পর পর ভ্যাকসিন দিয়ে দিই। প্রথম অবস্থায় দিতে হয় বাচ্চাকালে ৩ দিন বা ৫ দিন বয়স হলে, তারপরে ১৫ দিন বয়স হলে, আবার হচ্ছে ২৫ দিনে দিতে হয়, তারপরে ৪৮ দিনে একটা ৪টা ভ্যাকসিনের পরে আপনার তারপরে করে ৩ মাস পর পর। আপনার তো নানান সাইজের মুরগি রয়েছে এখানে। এখন এই ভ্যাকসিন দেওয়ার জন্য কি প্রত্যেকবারই আপনার কি ডাক্তারের শরণাপন্ন হতে হয়? না, ভ্যাকসিন আমি নিজে পারি। এখন ৮ ডিবি ভ্যাকসিন দিতে হয়, ওটা ১ কেজি পরিমাণ পুশ করে দিলেই হয়। আচ্ছা, তো এখানে সর্বোচ্চ কত ওজনের মুরগি আছে?
সর্বোচ্চ আমার কাছে 10 কেজি প্লাস আছে। আরো ওজন ছিল, ওগুলা বিক্রি করে দিছি। এটা এটা বলতে 10 কেজির মতো হবে ওজন, 10 কেজি প্লাস হবে আর কি। 10 কেজি প্লাস। আর মোটামুটি 10 কেজির কাছাকাছি মুরগি করা আছে, 5-7টা হবে না? 10 কেজির কাছাকাছি অনেক ছিল, আমি বিক্রি করে দিছি। যেহেতু আমার 10টা মুরগির সাথে একটা করে মোরগ রাখি, বেশি মোরগ রাখলে মারামারি করে। এগুলোর দাম কেমন মোটামুটি? 10 কেজির দাম কেমন? 10 কেজির দাম আনুমানিক এখন আপনার 430 টাকা কেজি পাইকারি বিক্রি করা যায়। আচ্ছা, খুচরা বেচলে আরো বেশি বেচে, যারা বেচে 500 টাকা কেজি বেচে। সেই হিসেবে 10 কেজির দাম আপনার 4300 বা 4500 টাকা মিনিমাম প্রাইস। আচ্ছা 10 কেজি একটা মুরগি ওজন হইতে মোটামুটি কতদিন লাগতে পারে? 10 কেজি ওজন হইতে মোরগগুলো আপনার 7 মাসের মতো সময় লাগবে। 7 মাস? হ্যাঁ, 7 মাসে একটা মুরগের পিছনে আপনার খরচ কেমন হবে? একটা মোরগের পিছনে যদি আমার এভাবেই যাচ্ছে যে আপনি 4.5 কেজি গড় ওজন আসবে, সবগুলো 10 কেজি খাবার খেয়ে 4.5 কেজি ওজন আসবে। গড় ওজন? হ্যাঁ, 10 কেজি খাবারের দাম ধরেন 660 টাকা। 660 টাকার খাবার খেলে ওই 4.5 কেজি ওজন হবে। 4.5 কেজি হলে 430 টাকা করে হলে 4 4 16 আর 1700 টাকার মতো আছে, তাই না? 1935 টাকার মতো। 1935 টাকা। মানে এভারেজে 10 কেজি ফিড খাওয়ার পরে এখানে তো আসলে পরিমাপ করা যায় না যে কে কোনটা কতটুকু খাইছে, কারণ খাবার তো ওপেন থাকে। সো এখানে এভারেজে মোটামুটি 4 কেজি ওজনের পাওয়া যায়, মুরগি পাওয়া যায় বা মাংস পাওয়া যায়। আচ্ছা, এখানে প্রাপ্তবয়স্ক এক একটা মুরগি হলে এগুলা 120 গ্রাম করে প্রতিদিন খাবার খেতেছে। মানে বড়গুলো? বড়গুলা এবারে যেগুলা সবই তো প্রাপ্তবয়স্ক, এগুলা 120 গ্রাম। মুরগির সাইজ কত বড় হয়? মুরগি আপনার 4 থেকে 5 কেজি হবে। 4 থেকে 5 কেজি 7 মাসে? হ্যাঁ, না আপনার 4 থেকে 5 কেজি হবে আপনার 5 থেকে 5.5 মাসের মধ্যে। মুরগিগুলা এর চেয়ে আরো বাড়ে না, কারণ বাড়ে না যখনই আপনার 6 মাস হয়ে যায় ডিম দেওয়া শুরু করে, আর ডিম দিলে ওয়েট কমা শুরু করে। এখানে ডিম দেওয়া মুরগি কয়টা আছে? এগুলা সবই ডিম দেয়, কিছু ডিম হলো গ্যাপ দিতেছে, কিছু মুরগি আর কিছু মুরগি ওই 50% মুরগি এখন ডিম দিতেছে, আর 50% সাধারণত 32 ঘন্টায় এবারে যে একটা ডিম আসবে, 32 ঘন্টায় মাসে আপনার 22 থেকে 23টা ডিম পাবেন। মাসে আপনার 22 থেকে 23টা ডিম পাবেন। আচ্ছা আচ্ছা, আসুন তাহলে চলো ইনকিউবেটর দেখাই কোথা থেকে ডিম আসলে ফুটে বাচ্চা। এখানে আসলে বিশাল একটা কর্মযজ্ঞ, ডিম থেকে আবার বাচ্চা ফোটানোর জন্য আলাদা একটা ইনকিউবেটর আছে, সেখানে যাচ্ছি আমরা। ও এখানেও আছে। এগুলা হলো নতুন প্যারেন্টস, এগুলা সামনে প্যারেন্টসের জন্য ডিম পাড়ার জন্য প্রস্তুত করতেছি। ডিম পাড়ার জন্য কি আলাদা পরিচর্যা লাগে নাকি? আলাদা পরিচর্যা, হ্যাঁ আলাদা একটু আছে তো বটেই। এগুলার খাবার দাবার সবসময় ঠিক মতোই করতেছি, আর এনে মোরগের পার্সেন্ট কম রাখছি, মুরগির পার্সেন্ট বেশি রাখছি। টেম্পারেচার কোনোভাবে মেনটেন করতেছে, একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ মনে হচ্ছে এখানে। এখানে একটু আছে, এই তুষগুলা একটু ভেজা ভেজা হয়ে গেছে, এগুলা পরিষ্কার করে দিতে হবে। তো এই জায়গায় পানি দেই, তো পানির ফালাই, এই জন্য ওইরকম হয়েছে। আর এই জায়গাতে আপনি কাঠের গুঁড়া আছে, কাঠের কুচি আছে, আর প্লাস ধানের ফুল আছে। এগুলো এখন খালি আমার পুনরায় দিব। এখানে কয়টা আছে? এখানে আছে 92টা। মোরগ কই এখানে? এখানে দেখতে পারতেছেন আগে গেছে, এই যে মোরগ, এই একটা মোরগ, এই একটা মোরগ। চেনার উপায় কি? এটা তো পেখম পেখম নাই। আপনি দেখেন মুরগিগুলা ছোট আর মোরগগুলা বড়। আপনি বলছেন যে প্রাপ্তবয়স্ক মুরগি হবে 4 থেকে 5 কেজি, আর প্রাপ্তবয়স্ক মোরগ হবে আপনার 10 থেকে 12 কেজি। এরা ছোটবেলায় ওইরকম ভাবে গ্রেন করে, ওয়েট গেইন করে, মোরগগুলা সাইজে বড় হয়। সেখানে আপনি বললেন যে মাসে মোটামুটি এভারেজে 23 দিন ডিম দেয়, মানে 23টা ডিম দেয়। 23টা ডিম দেয়, মানে আপনার 32 ঘন্টায় একটা করে ডিম। ডিমটা একটু ক্লোজ করে দেখো। ডিমটা তো বেশ সাইজও বেশ বড় সড়ো। হ্যাঁ, এগুলো তাই গ্যাপ দেওয়ার পরে ডিম শুরু করছে, তো যেমন নতুন মুরগিগুলা ডিম দেয় ওই রকম ডিম দিচ্ছে। এই ডিমগুলা এক একটা 90 থেকে 120 গ্রাম পর্যন্ত হয়, যেগুলা সাধারণত হাঁসের ডিম 65 থেকে 70 গ্রাম বা সর্বোচ্চ 75 গ্রাম হয়। এখানে আপনার হলো 90 থেকে 120 গ্রাম ডিমের ওয়েট হয়। আপনার হাঁস বা মুরগির 1.5 গুণ হয়। এগুলো এক হালি কত বিক্রি করেন?
আমি ডিম বিক্রি করি না, টোটালি ডিম বিক্রি করি না। আমি যেহেতু আমার ইনকিউবেটর আছে, আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি, আমার ব্যাপক বাচ্চার চাহিদা, তো সেই জন্য আমি ডিম বিক্রি করি না। বিক্রি করলে 300 টাকা খালি বা 250-300 এরকম বিক্রি করা যাবে। অনেকেই আমাকে এটা কি খাওয়ার জন্য তারা কিনবে, তাই না? না না না, এটা খাওয়ার জন্য না, বাচ্চা ফোটানোর জন্য। এক একটা ডিমের প্রায় 15-16 টাকা আমার খরচ করে যায়। খরচ করে দেয়। হ্যাঁ, একটা ডিম। এখন তো আপনার মিনিমাম 50-60 টাকা বিক্রি না করলে তো আমার কি হবে না। হ্যাঁ, বিক্রি করা যায় 50-60 টাকা, আরো বেশিও বিক্রি করা যায়, কিন্তু আমি বিক্রি করি না। আমি যেহেতু বাচ্চা ফোটাই, আমার এইখান থেকে একটা কিন্তু বিক্রি হলে যারা জিরো বাচ্চার দাম আপনি সর্বনিম্ন 180 টাকা হয় মিনিমাম। যখন কম থাকে বাচ্চার দাম তখন 150 থেকে 180 টাকা হয়। এখন বাচ্চার দাম অনেক, বাচ্চার ব্যাপক চাহিদা, এখন বাচ্চা নাই বললেই চলে। যদি মনে করেন একজন কেউ যদি শুরু করতে চায়, দেখা গেলো আপনার মতো, আপনি তো 4টা বাচ্চা দিয়ে শুরু করলেন, তারাও যদি 4টা বাচ্চা দিয়ে শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনি কোন ধরনের সাপোর্ট তাদের দিতে পারবেন? বা হ্যাঁ, সেক্ষেত্রে আমি আমার কাছ থেকে যদি বাচ্চা নেয় তাও হবে, আবার কেউ যদি বাচ্চা নিতে অন্য জায়গায় থেকে সংগ্রহ করে সব ধরনের পরামর্শ দেবো। এটা হচ্ছে ইনকিউবেটর, যেখান থেকে ডিম থেকে ইনকিউবেটর রুম। এটা হচ্ছে ইনকিউবেটর, দেখতে পাচ্ছেন চলতেছে, রানিং আছে। এটা 2000 সেটার আর 600 হেসার। এনে থাকে টার্কির ডিম মূলত 27 দিনে বাচ্চা ফুটে সম্পন্ন হয়। 25 দিন থাকে সেটারে এবং 2 দিন থাকে হেসারে। এটা কি হেচার? হ্যাঁ, ওইটাই হেসার। ওইটাই 25 দিন ডিমগুলো থাকার পরে দেখতে পাচ্ছেন সঠিক তাপ দেওয়া আছে। যেমন এই যে এই জায়গায় স্ক্রিনে দেখা যাইতেছে 37.7 ম্যাক্সিমাম টেম্পারেচার। এটা কি আপনার জানা অনুযায়ী সেট করে রাখছেন নাকি মেশিনের অনুযায়ী? হ্যাঁ, এটার একটা মাফিক রেশিওতে এটা সেট করে রাখছে। আচ্ছা, এটা কি লাইট জ্বলে উঠলো কেন? তাপমাত্রা কি কমে গেছে এই জন্য? মানে তাপ কমে গেছে, এখন আছে 37.0। এটা 37.7 থাকলে লাইট বন্ধ হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম তাপ 37.7 থাকবে, অর্থাৎ হলো 98 ফারেনহাইটে সবসময় রাখতে হবে। এই যে আমরা এটা খোলার পরে একটু তাপমাত্রা কমে গেছে না বাইরে, এই জন্য লাইটটা জ্বলে উঠছে। বাহ, অসাধারণ জিনিস তো। এটা আসলে শুধু একটা গল্প শুনছি। সম্পূর্ণ একটা অটো ইনকিউবেটর। এই মেশিনটার দাম কেমন পড়ছে? এটার দাম 90,000 টাকা। 90,000? এসে বেশি দাম কি ছিল? হ্যাঁ, এর চেয়েও বেশি দামও আছে, এর চেয়ে কম দামও আছে। এটা কি একাই মুভ করতেছে না? হ্যাঁ, একাই মুভ করে। মানে এটা কি শুধু টার্কি মুরগির ক্ষেত্রে না সব মুরগির ক্ষেত্রে এরকমই হয়? হ্যাঁ, সব মুরগির বাচ্চাই ফোটানো যাবে। টার্কি, তিতি, কুইল যা আছে সবই ফোটানো যাবে। তো মূলত আমি টার্কি নিয়েই আছি। টার্কি। আচ্ছা, এটা তো অটোমেটেড মনে হয়, যে অটোমেটিক যে অটো মুভ করে তাপমাত্রা অনুযায়ী না? আচ্ছা, আপনি এটা প্রতি 1 ঘন্টা পর পর অটোমেটিক মুভ করবে। আচ্ছা আচ্ছা, এটা কয়দিন থাকবে বললেন? এটা এই জায়গায় থাকবে 25 দিন। ওই ডিম পারে প্রতি সপ্তাহে এনে বসায়, সপ্তাহ পরে সপ্তাহে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে, প্রতি সপ্তাহে হ্যাচিং হবে। প্রতি সপ্তাহে হবে না? ও আচ্ছা, এটা আপনি নিজে ডেট দিয়ে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, ডেট দিয়ে রাখছি, ক্যান্ডেল করছি। তো এই ইলেকট্রিসিটি বিল তারপরে বিভিন্ন কিছু মিলে বেশ খরচ। না, অত ইলেকট্রিসিটি বিল দেয়। এটার মধ্যে সাধারণত 1 মাসে আপনার আইপিএস লাগানো আছে, তারপরে 1000 খানিক টাকা বিল আসে। আচ্ছা আচ্ছা, আর এটা তো ভেতরে দেখার কোনো সুযোগ নাই নাকি? আচ্ছা আচ্ছা, এইটা হলো হ্যাচার। আপনার রিস্ক, আপনার জন্য কোনো রিস্ক না হয় না, যেটা দেখাইতে গেলে আপনার বাচ্চা যেন ক্ষতি না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কিছুক্ষণ পর এটা কি শুধু ডিম রাখছেন ওখান থেকে, তাই না? হ্যাঁ, এটা ওই জায়গায় 25 দিন থাকার পর ডিমগুলো এই জায়গায় নিয়ে আসছি। আচ্ছা, এই জায়গায় আনার পর এই যে বাচ্চা ফুটে বের হয়েছে। আচ্ছা, কয়দিন পর বের হয় মোটামুটি? এই 2 দিন লাগে। আপনার টোটালি একটা ডিম থেকে একবারে বাচ্চা ফুটতে 27 দিন সময় লাগে। আচ্ছা, ওই যে ওখানে ডিম কয়েকটা বাকি আছে, ওটা কি বাদ নাকি না ফোটার সম্ভব? এগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা ভিতরে হয়তো বাচ্চারা মারা গেছে, এই জন্য আর ফুটবে না। কয়টা রাখছিলেন উপরে মনে আছে? এই জায়গায় 60টার মতো ছিল। তাও অল্প কিছু তো বাকি আছে, সবগুলো তো ফুটছে দেখি। হ্যাঁ, ম্যাক্সিমাম গুলোই ফুটছে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর বাচ্চা। এটা কোন তাপমাত্রা কোনো ম্যাটার করে না? হ্যাঁ, এটা তাপমাত্রা আছে। এই যে ওইটার চেয়ে একটু তাপ কম, এটা 37.5 দেওয়া আছে সেলসিয়াস। আর নিচেটাই তো বেশ আছে। এটা আপনার খুলে দেখতে হয়, কিছু করতে হয় আর নাকি একদম? এই যে খোসাগুলো ফালিয়ে দিই,
এটা খাবার এই যে লাইট জ্বলে উঠছে তাপমাত্রা কমে যাচ্ছে এটা কোনো খাবার দাবার খাওয়াতে হয় না খাবার দাবার এগুলা 72 ঘন্টা খাবার না খাওয়ালে চলবে এইভাবে থাকবে কোনো সমস্যা হবে না তবে আজকে হ্যাসিং এ যাবে আচ্ছা আচ্ছা চলো বোর্ডিং এ যাবে হ্যাসিং থেকে আজকে বোর্ডিং এ চলে যাবে বুলিং কোনটা বোর্ডিং মানে হলো ওরে খাবার দাবার তাপ আচ্ছা ওটা কি আলাদা রুমে হ্যাঁ ওইটা আলাদা আপনাদের অলরেডি আমরা কিন্তু 4টা কক্ষ দেখিয়েছি আরো আছে মানে প্রত্যেকটা এই যে টোটাল প্রসেসটা কিন্তু একটা দীর্ঘ একটা প্রসেস অনেক দেখতেছেন ওটা বাচ্চা ফোটার পরে এখন দেখবো এই জায়গায় ওহো বাবু অন করে ক্যারেটে করে বাচ্চা নিয়ে পর ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডিং এর জায়গা তৈরি করছি এই জায়গায় বাচ্চারা বোর্ডিং করব মানে ওখান থেকে আনবো এই জায়গায় না ওরে খাবার দাবার দেব ওরে এক সপ্তাহ এই জায়গায় রাখবো এটা তো ফাঁকা এখনো ফাঁকা ওই নিচে তুষ দিয়ে হইছে ধানের তুষ উপরে পেপার ওই পেপারের উপরে খাবার দাবার দেব না হ্যাঁ ধানের তুষ আরে এক সপ্তাহ এনে রাখার পরে এক সপ্তাহ পরে উঠিয়ে দিব এই যে এই জায়গায় এখানে যে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলা এক সপ্তাহ বয়স এটা 7 দিন বয়স হইছে এগুলা এটা কি খায় এখন এই সময় এই যে বয়লার স্টার্টার ফিড খায় এই ফিডগুলো বয়লারের যেটা খায় ওই খাবারটা খায় বয়লার যেটা খায় ওইটাই আপনি বাড়তি কোনো কিছু দেন না মানে বা আপনার ইয়ের জন্য এটা এইগুলাই খাওয়াইতে হবে তাই না হ্যাঁ এগুলাই মারা গেছে না ঘুমাইতেছে আচ্ছা এখানে মারা যায় কেমন মানে ধরেন না ওইরকম মারা যায় না এটা তাপমাত্রা সঠিক দেওয়া হয় এখানে তাপমাত্রা কি মেশিনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না এটা এমনি ই করে রাখছি দেখেন ফাঁকা ই করে রাখছি যখন এইগুলা বাচ্চা হাঁপায় তখন আরো ওই ফাঁকা করে দিলেই হয় তাপ এই জায়গায় বেশি আছে এই জায়গায় আবার একটু কম আছে আবার এই জায়গায় 14 দিন থাকার পরে আবার নিয়ে আসবো এই জায়গায় আরো 7 দিন রাখবো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই বাল্ব দিয়ে সেট করে এখানে 7 দিন তারপর মোট গেল কয়দিন এখানে কয়দিনের বাচ্চা ওখানে আপনার প্রথমে গেল ইসে এটি আপনার মোটামুটি 21 দিনের বাচ্চা 21 দিন হ্যাঁ আচ্ছা এখানে কয়দিন আগে রাখছেন এদের নিয়ে আসছি আজকে নিয়ে আসছি এদের 7 দিন না এটা 14 দিনের সরি এটা 14 দিনের বাচ্চা 14 দিন আর এটা কি পাশে যেটা 14 দিন এইটার বয়স হয়েছে 21 এটার বয়স 21 দিন না এটা খোলা রাখছেন মানে প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করা যায় আর তাপের প্রয়োজন নাই আচ্ছা আর এটা কি 20 দিন বন্ধ তাপে এই জায়গায় প্যারেন্টস করছি প্যারেন্টস এই জায়গায় রাখা আছে এখানে প্যারেন্টস করছেন মানে তো ছোট বাচ্চা নিয়ে নাকি এটির বয়স একটু কম এটির বয়স আপনার সর্বোচ্চ এনে 2 মাসেরও 1.5 মাস বয়স আছে প্যারেন্টস করা বলতে কি প্রজননের জন্য তৈরি করা আমরা ডিমের জন্য প্রস্তুত করতেছি এগুলা এটার জন্য কি আলাদা কেয়ার লাগে নাকি আলাদা কেয়ার বলতে টাইম খাবার দাবার আলাদা একটুই এই তো ওগুলারে এক ধরনের খাবার দেই এগুলারে স্টেপ বাই স্টেপ খাবার চেঞ্জ করব ও আল্লাহ খুব সুন্দর এখানে একটু মানে একটু ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে এগুলারে এখন দিয়েছে 1.5 মাস পর্যন্ত হলো বয়লার স্টার্টার তারপরে দেই বয়লার গোয়ার এই যে এই খাবারটা দেব আরে ডিমে আসা রাখ পর্যন্ত এই খাবারটা দেব ডিম দিয়ে শুরু করলে তখন দেব লেয়ার আচ্ছা আচ্ছা এই যে এখানে নতুন ওই হ্যাচারি থেকে আসতেছে এখানে রাখা হচ্ছে ইসে কোনো এই এটা এখানে কি এই জায়গায় 28 থেকে 35 দিন থাকবে আর এই জায়গা থেকে বিক্রি হয়ে যাবে এখান থেকে বিক্রি হয়ে যাবে হ্যাঁ এখান থেকে মানে আপনি বাচ্চার জন্য যারা জানিবো এই জায়গা থেকে দিব যারা নতুন করে ফার্মিং করবে তারা নেবে এখান থেকে তাই না নাকি যারা খাওয়ার জন্য নেবে এগুলা আমি ম্যাক্সিমাম বাচ্চা পাইকারি সেল করি পাইকারি বিক্রি করি পাইকারি কাছে বিক্রি করি ঢাকা গুলিস্তান এবং এই পলাশবাড়ি পাইকার আছে আমার ওরা নিয়ে ওরা কোথায় নেই মানে বড় কোন কোম্পানি বিভিন্ন হাটে বিভিন্ন গ্রামে অঞ্চলে বিক্রি করে এটা কি মানে খাওয়ার জন্য নাকি ফার্মিং এর জন্য না পালার লিগে আচ্ছা পালার জন্য আর খাওয়ার জন্য কি মুরগি কি আলাদা না একই মুরগি জাস্ট প্রসেসটা করা আর কি যে কে পারবে কে পারবে না দেশি মুরগি যেভাবে ছাইরে পালে এইভাবে পালা যায় আপনি ব্রয়লার যেমন ফার্মিং করে পালে ওইরকম খাবার দিয়ে পালা যায় এটা একটা জিনিস সুবিধা এটা মর্টালিটি 0.5% অর্থাৎ রোগবালাই এরকম হয় না আর মৃত্যুর হারও একেবারে 0.5% লাগিয়ে দেন সমস্যা নেই এই জন্য
ভয় পাইলেও সমস্যা নাই, দাঁড়ান দেখেন মোরগগুলো আপনার কাছে পারফেক্ট। তাহলে এই যে ডিম থেকে শুরু করে এই বিভিন্ন সাইজের যে বাচ্চা দেখলাম, ওই প্যারেন্টিং চলতেছে, ওর পাশে একটা দেখলাম, এই পাশে একটা দেখলাম, সবগুলো মিলিয়ে আসলে আপনার কতগুলা সংখ্যায় যদি বলি কেমন চলতে এখন আছে? সব মিলিয়ে আমার প্রায় 600-এর মতো আছে। 600, মানে 600 বিভিন্ন পর্যায়ে আছে। আচ্ছা, এই স্টেজ কয়টা যদি আমি বলি, যে মানে ডিম থেকে শুরু করে ডিম থেকে শুরু করে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা স্টেজ। হ্যাঁ। এই 7টা স্টেজে আপনাকে দেখালাম। তো এইগুলো হচ্ছে আসলে এত সহজে কিন্তু ব্যাপারটা আসলে হয় নাই, মানে আমি নতুন হিসেবে শুরু করলাম আর এটা এইবার 7টা স্টেজ শুরু হয়ে গেলে সেরকম না, কিন্তু এই প্রত্যেকটা স্টেপ হচ্ছে একদম নিজের সন্তানের মতো একটি বাচ্চা আপনাকে বড় করতে হবে। তো এখন যদি মনে করেন কেউ নতুন শুরু করতে চায়, কি কি জিনিস তার মাথায় রাখতে হবে বা কি কি জিনিস তার প্রিপারেশন নেওয়া উচিত আগে? একটা জিনিস কি, সবসময় যে কেউ করতে পারবে, কিন্তু এটা করার মতো মন মানসিকতা লাগবে। এইটার পিছনে সময় দিতে হবে, সময় দিলে আর ইচ্ছা থাকলেই হবে, মানে শক্তিটাই মেন। যদি কেউ শুরু করতে চান, বিশেষ করে এই ভিডিওগুলো আসলে প্রবাসীদের খুব আকর্ষণ করে, অনেক প্রবাসী আসলে দেশে এসে এগুলো শুরু করতে চান। তবে ভাই যেরকম বলল, রশিদ ভাই যেটা বললেন, যে এই ব্যবসাটা আসলে খুব বেশি ঝুঁকি নেই, আপনি বিভিন্নভাবেই এই টার্কি মুরগিটা পালতে পারবেন। আর যেহেতু এটার মাংস সুস্বাদু হওয়া এবং এটার যে মানে প্রোডাক্টিভিটি, যে এটা মানে আপনার প্রফিটটা, এটার মানে রিটার্ন অনেক হাই, কিন্তু লেগে থাকতে হবে। একটা মুরগির পেছনে কেউ যদি 1000 টাকা ইনভেস্ট করে, ওইটারে আপনি 1800-1900 টাকা বিক্রি করতে পারবো। তবে তার এলাকায় বাজার বিক্রি অনুযায়ী, আমার এলাকায় যেরকম আছে আমি ওইটা বললাম, যে আমার এলাকায় কেউ যদি একটা মুরগির পেছনে 900 টাকা বা 1000 টাকা খরচ করে, সে 1800-1900 টাকা বিক্রি করতে পারবে। আপনি তো আমাদের এই মানিকগঞ্জের ভেতরে বিক্রি করেন। হ্যাঁ, মানিকগঞ্জ প্লাস ঢাকা, মানিকগঞ্জে ঢাকার আশপাশে যেগুলো আছে। বিশেষ করে আমার কালকে পাবনা থেকে ফোন করছিল, পাবনা ওই প্রসেসিং মেলে দিবে মাংসে এগুলা নেওয়ার জন্য। পরে সে আমার বললো যে ভাই 420-30 টাকা কেজি আমি পাইকারি দিতে পারবো, আপনি যদি বিক্রি করেন। আমি বললাম যে না, এখন আমি বিক্রি করবো না, যেহেতু আমি বাচ্চা ফোটাই, এগুলো ডিম দিতেছে দেয়, তো এই জন্য এখন বিক্রি করবো। আপনি যদি ডিম বিক্রি না করেন, যদি সবগুলো ফোটান, তাহলে তো আপনার স্পেস তো এখানে অনেক বিশাল জায়গা করে করছেন, তাও তো মনে করতে পারবেন না। হ্যাঁ, আমি বাচ্চা বিক্রি করি, মূলত বাচ্চা 1 মাস বা 35 দিন রাখি বাচ্চা বিক্রি করি। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরেন এটা তো বললাম যে ভাই যেটা বললেন, যে টার্কি মুরগির ফার্মিং করতে আসলে মূলত খুব মানসিকতাটাই খুব বেশি ইম্পর্টেন্ট। তো মানসিকতার পাশাপাশি আপনি যদি বলেন যে এই ব্যবসা তো ঝুঁকিটা কি আসলে, যদি কেউ মনে করে যে এটা আসলে ঝুঁকি, মানে পরিশ্রমটা কি ঝুঁকি নাকি না, মানে কি ঝুঁকি আসলে? এটা ব্যবসাতে ঝুঁকি থাকে। হ্যাঁ, ঝুঁকি আপনার রোগ বালাইটা, এটা একটা রোগ আছে, সেটা হলো কলেরা, বা যদি ঠান্ডাটা না বুঝতে পারে ওই জায়গা থেকে আপনি রানী খেতে হয়ে গেলে সেই জায়গায় ঝুঁকি আছে। তারপর মর্টালিটি খুবই কম, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি ডিম পাড়া মুরগি যদি রানী খেতে হয়, ডিম বন্ধ হয়ে যাবে, তারপর পরবর্তীতে ডিম খুবই কম আসবে, নাই বললেই চলে। আপনি দেখে বুঝতে পারেন যে এই রোগ চলতেছে। আচ্ছা, আপনি কি ধরেন, এটা তো প্রায় 17 সাল থেকে 24 সাল শেষ, প্রায় 7 বছর 6-7 বছর যাবত আপনাদের সাথে আছে। আপনি কি মেডিকেল মানে কি আপনি ট্রেনিং নিয়েছেন, যেটা আপনি দেখেই বুঝতে পারছেন যে এই রোগে এটার চিকিৎসা দরকার, ভ্যাকসিন লাগবে? এটার ওই ঠান্ডাটাই আছে, ছোটবেলায় একটু ঠান্ডা হলে আর ই করে না, ঠান্ডা আর ফাউল পক্স আর রানীক্ষেত, এই আর কলেরা একটা রোগ আছে, কলেরা এখনো হয় নাই। তো মূলত আমার 3টাই ফেস করতে হচ্ছে, ঠান্ডা, ফাউল পক্স এবং হলো রানীক্ষেত। এরকম পুরা একদমই সহ শেষ সহ মারা গেছে, এরকম কোনো রোগ না, মারা যায় নাই। রানীক্ষেত হইলেও আপনার 100-র মধ্যে 2টা মুরগি মারা গেছিল, আর সবগুলো ঠিকছে। যেখানে সাধারণত মুরগি, অন্যান্য ব্রয়লার বা সোনালী মুরগি রানীক্ষেত হইলে বলা যায় যে 80%, 80% মারা যায়, সেই জায়গায় এটা 2% মারা গেছে। ঠিক আছে। তো এখন ধরেন এই নতুন যারা করতে চায়, তাদের জন্য কিছু বলবেন নাকি? তারা মানে কিভাবে শুরু করবে? এটা প্রথম অবস্থায় 2-4-5টা 10টা দিয়ে কেউ আমার মতো শুরু করে দেখতে পারে, যে আর তার এলাকায় কিরকম বাজার আছে, যে এগুলা কিরকম রেটে বিক্রি হয়। ধরেন একজন পারলো 200 নিয়ে পারলো, 300 নিয়ে পারলো, সে বিক্রি করার জায়গা চিনলো না বা বুঝলো না,
তখন সে লসের সম্মুখীন হইতে পারে। আর যদি আস্তে আস্তে পাল্টে কিছু পাল্টে বুঝতে পারবো যে কোথায় এটা বাজার চাহিদা আছে ওইরকম বিক্রি করতে পারবো। ওরা আমি ফার্স্ট টাইমে লোকাল বাজারে বিক্রি করতাম, অনেক কম রেট দিত। তারপরে আমি যে ভাবলাম যে এটা মার্কেট কই আছে, তখন খুঁজতে আমি বিভিন্ন নেট বা বিভিন্ন লোকের মাধ্যমে শুনলাম যে ঢাকাতে কাপ্তান বাজারে মুরগির হাট লাগে, যেখানে প্রতিদিন রাত্রে 8 থেকে 9 কোটি টাকার মুরগি বিক্রি হয়। তো আমি একদিন গেলাম, যে না ওই জায়গায় দেখলাম হ্যাঁ সত্যি অনেক হাই রেটে। যেমন ওই জায়গায় আগে বিক্রি করতাম 300 টাকা বা 320 টাকা কেজি, ওই জায়গায় নিয়ে আমি 430 টাকা 450 টাকা কেজি আমি বিক্রি করলাম। তো আমি প্রায় কেজিতেই 120-30 টাকা বেশি পেলাম। তো আমি কিভাবে এটা আমি আস্তে আস্তে ওই জায়গাটা কিনছি, ওই জায়গাটা আমার তৈরি করতে হয়েছে। তার মানে আপনি নিজেও মানিকগঞ্জের ভেতরে আসলে এই টার্কি মুরগির মার্কেটটা আসলে তৈরি হয় নাই, যতটুকু কথা বলে বুঝলাম। তো এটা আসলে লোকাল মার্কেটের দাম অনেক কম দিতে চায় মানুষ, ওই লোকাল অন্য মুরগির চাইতে ওই লেভেলে চিন্তা করে, তাই না? হ্যাঁ ওই লেভেলে চিন্তা করে, কিন্তু এটার ইটা অনেক হাই। এটা ঢাকাতে আপনি বিক্রি হয়, ঢাকাতে বিভিন্ন পাইকারি বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় বিক্রি করে, বিভিন্ন প্রসেসিং যেখানে মাংস প্রসেসিং করে বিদেশে পাঠায় তাদের কাছে বিক্রি করে। আপনি বিদেশে পাঠায় এরকম না, ওই রকম কোম্পানির সাথে আমি ডাইরেক্ট বেঙ্গল মিট তারা কাছে থেকে করে কিনে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। যেমন বললাম আপনার এক পাইকারের সাথে আমার যোগাযোগ আপনি যদি সরাসরি মেলে দিতে পারতেন, বা সরাসরি যদি বেঙ্গল মিট বা কাজী ফার্মের যে ওদের যে প্রসেসিং প্রক্রিয়াটা সেখানে ইনভলভ হইতে পারলে তো আপনি রেটটা আরেকটু বেশি। হ্যাঁ, রেটটা বেশি। তার মানে আপনার ব্যবসা মানে যত বড় হবে, যত আপনার লিঙ্ক আপ হবে, তত আপনার ব্যবসা সফলতা হওয়ার সম্ভাবনা বেশি। আর লেগে থাকাটা একটা অন্যতম একটা বড় কথা। সেটাই। আর বাংলা একটা প্রবাদ আছে যে অধিক লাভে মুরগি পালন, অর্থাৎ অর্ধেকের চাইতেও বেশি লাভ। আর যেটা আমার টার্কিতেই সম্ভব। শুধু টার্কি না, টার্কি, গরু এবং মাছ তিনটা নিয়ে আছে। আচ্ছা, আমরা ওই গরু এবং মাছের এটা অন্য আরেকদিন দেখাবো। আজকে শুধু টার্কি, কারণ টার্কিটাকে একটা বিশাল কর্মযোগে পরিণত করেছেন উনি। তো আজকে মানে এই যারা ব্যবসা শুরু করতে চান তারা তো অবশ্যই রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার বাড়ি সাটুরিয়ার আপনাদের দিঘলি ইউনিয়ন। হ্যাঁ, আমাদের সাটুরিয়া উপজেলা দিঘলি ইউনিয়ন, গ্রাম পলসুরা প্রাইমারি স্কুল মাঠের সাথে। যে কেউ পলসুরা এদিকে এসে বললে টার্কি মুরগির খামারে যাবো। এবং ওনার একটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে স্টার এগ্রো নামে, সেটাও খুব পপুলার মানিটাইজ চ্যানেল। তো আজকে বেশি কথা বলবো না। ধরেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই, বিশেষ করে মানিকগঞ্জে যারা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই তারা রশিদ ভাইয়ের সাথে কথা বলবেন, কারণ মানিকগঞ্জে রশিদ ভাইয়ের বিকল্প আর কেউ নাই। অবশ্যই যারা মানিকগঞ্জে আছেন বা আশেপাশে আছেন তাদের জন্য অবশ্যই রশিদ ভাইয়ের এই ফার্মে স্বাগতম। আপনারা দেখবেন যে টার্কি মুরগির বিশাল একটা কর্মযোগ্য চলছে এখানে, আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।